উত্তরপ্রদেশের রবার্টগঞ্জ থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। সবেমাত্র পানিশমেন্টে ট্রান্সফার হওয়া পুলিশের রকচটা এবং জেদি এক এসিপি ওই নিখোঁজ মেয়ের তদন্তে নামে। এরপরই ধীরে ধীরে বেরিয়ে আসে শুধু একটি মেয়েই নয়, 2005 থেকে 2009 সাল পর্যন্ত 4 বছরে পুরো রাজ্যে এমন 19টি মেয়ে নিখোঁজ হয়েছে। তারা কোথায় আছে, কার সাথে গেছে, আদৌ বেঁচে আছে না মারা গেছে তা কেউই জানে না। এসিপি ভগবত বিশ্বাস রাত দিন এক করে তার তদন্ত চালিয়ে এমন এক রহস্য উন্মোচন করে যা দেখলে আপনার কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। সুমিত্রার এমন অবস্থা দেখে রাজকুমার তার কনফেশন দিতে রাজি হয়। বিশ্বাসরা তখন রাজকুমারকে সুমিত্রার কনফেশন লেটারটি দেখায় যে সুমিত্রা তো সব কনফেস করেছে। রাজকুমারের কথা এসবের প্রয়োজন নেই স্যার, সুমিত্রাকে আমি অনেক ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। রাজকুমার বলে পুনম একটি জুয়েলারি শপে কাজ করত। একে তো বড় বোনের বিয়ে হয়নি, নিজেরও 28 বছর হয়ে গিয়েছিল। বিয়ের জন্য যে প্রস্তাব আসছিল সেগুলো রিজেক্ট হচ্ছিল। আমি একটু নরমভাবে কথা বলেছি আর ও মনে করে নিয়েছে আমি ওকে ভালোবাসি। এরপর ফোনে যখন আমাদের মধ্যে সবকিছু হয়ে যায় তখন আমি ওকে পালিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তাব দিই। প্রথমে 2-3 দিন রাজি না হলেও পরে রাজি হয়ে গিয়েছিল। এরপর আমি ওকে ক্রান্তিবাগ বাস স্ট্যান্ডে নিয়ে সেখানে একটি হোটেল রুম বুক করে ওর সাথে রাত কাটাই। পরবর্তী দিন আমি ওকে বললাম যে আমার গুরুজি বারবার আমার ওয়াইফকে দেখতে চায়, তাই চলো তোমাকে গুরুজির কাছে নিয়ে যাই। সাথে আমি ওকে এটাও বলি গুরুজি সিম্পল পছন্দ করে, তাই গহনা এবং জিনিসপত্র হোটেলে রেখে আমি ওকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই। আর সেখানে গিয়ে আমি ওকে বলি যে আমার ভয় হচ্ছে ও হয়তো বা প্রেগনেন্ট হয়ে যেতে পারে। আমার কথা শুনে ও ভয় পেয়ে গিয়েছিল। তখন ওকে আমি বলি আমার কাছে একটি ট্যাবলেট আছে, তুমি এটা খেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ট্যাবলেটটার অনেক পাওয়ারফুল, খাওয়ার সময় বমিও হতে পারে। তাই আমি ওকে বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের মধ্যে গিয়ে ওই মেডিসিন খেতে বলি, যাতে বমি হলে তার মধ্যেই হয়। তাই আমার কথা মতো মেডিসিন নিয়েও বাথরুমে চলে যায়। ও যে মেডিসিনকে আয়ুর্বেদিক পিল ভেবেছিল সেটা কোনো আয়ুর্বেদিক পিল ছিল না, সেটা ছিল সাইনাইড। আমি জানতাম এটা খাওয়া মাত্রও মারা যাবে, তাই আমি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। এরপর আমি যখন বুঝতে পারি এতক্ষণেও মারা গেছে, তখন আমি হোটেলে ফিরে গিয়ে হোটেল রুমে থাকা সকল জিনিসপত্র নিয়ে নিজের বাড়িতে চলে যাই। রাজকুমারের দেওয়া তথ্য মতে মাহাতো ওই নিকটস্থ থানায় খোঁজ নিয়ে জানতে পারে 5 অক্টোবর তারা পাবলিক টয়লেটের মধ্যে একটি লাশ পেয়েছিল। বডিটি আইডেন্টিফাই করার মতো বডির সাথে কোনো জিনিসপত্রই ছিল না। 7 দিন পর্যন্ত সেটা মর্গে প্রিজার্ভ করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে বরফ শেষ হয়ে যাওয়ায় একসময় বাধ্য হয়ে বডিটিকে সৎকার করতে হয়েছিল। সবকিছু শোনার পর বিশ্বাস এখন বুঝতে পারছে না সে কিভাবে পুনমের বাবা মিশ্রাকে এই কথাগুলো বলবে, কারণ সে তো কথা দিয়েছিল 15 দিনের মধ্যে তার মেয়েকে খুঁজে বের করবে। তারপরও কিছু করার নেই। বিশ্বাস পুনমের বাবা মিশ্রাকে সত্যটা খুলে বলে এবং তার ব্যর্থতার জন্য মিশ্রার কাছে ক্ষমাও চায়। এতদিন যারা মেয়ের পথ চেয়ে বসেছিল তারা অন্তত এখন জানতে পারল তাদের মেয়েটার বেঁচে নেই, তাই তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। বিশ্বাসরা রাজকুমারকে ওই লোকেশনেও নিয়ে যায় এবং এখানে এক্স্যাক্টলি কী ঘটেছিল রাজকুমার তাদেরকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। ক্রাইম স্পট পরিদর্শন শেষে ফেরার পথে রাজকুমার বলছিল, স্যার এখন তো সব বলে দিয়েছি, 2 দিন পর্যন্ত খাবার খাইনি, এখন তো অন্তত খাওয়ান। এই জন্য বিশ্বাসরা একটি ধাবায় থামে। খাবার অর্ডার করে খাবার আসার ফাঁকে বিশ্বাস রাজকুমারের কাছে শুরু থেকে সবকিছু জানতে চায়। এরপর রাজকুমার এক এক জায়গার এক একটি মেয়ের কথা বলতে থাকে। প্রত্যেককে সে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে লজে নিয়ে রাত কাটিয়েছে, আর পরবর্তী দিন প্রেগনেন্ট হয়ে যাওয়ার ভয় দেখিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে সায়ানাইড খাইয়ে মেরেছে। এখানে আমরা এটাও জানতে পারি মীরাকেও সে একইভাবে সায়ানাইড ট্যাবলেট দিয়ে টয়লেটে পাঠিয়েছিল। মীরাও বিশ্বাস করে ট্যাবলেটটি খাওয়া মাত্রই টয়লেটের মধ্যে লুটিয়ে পড়ে, সাথে সাথে তার পুরো শরীর নীল হয়ে যায়। এরপরে রাজকুমার চলে এসেছিল। একে একে রাজকুমার 2005 থেকে 2009 সাল পর্যন্ত মোট 19টি মেয়ের কথা বলে, যাদের সে বিভিন্ন জায়গাতে নিয়ে সায়ানাইড খাইয়ে খুন করেছে। সবকিছু শোনার পর বিশ্বাস শুধু বলে, তুই কি জানিস তুই কি, তুই একটা রাক্ষস। সিন চলে যায় পরবর্তী দিন। রাজকুমারকে কোর্টে নেওয়া হচ্ছিল। যাওয়ার সময় রাজকুমার বিশ্বাসকে বলছিল, স্যার আমি একটা বাজ। সাধারণত বাজেরা 70 বছর বাঁচে, কিন্তু 35 বছর পর তার পাখা দুর্বল হয়ে যায়, তখন সে উঠতেও পারে না, শিকারও করতে পারে না। এই জন্য সে তার পালক ছিঁড়ে নতুন পালকের জন্য 1 মাস অপেক্ষা করে। ওই 1 মাস সে অনেক ভয়ে থাকে, কারণ ওই সময় সে অন্যের শিকারও পরিণত হতে পারে। কিন্তু যখনই তার নতুন পালক জন্মায় আবার 35 বছর সে শিকার করে। আমারও এখন বাজের মতো 1 মাস চলছে। এরপর রাজকুমারকে কোর্টে নেওয়া হয়। জাজ প্রথমেই রাজকুমারের কাছে জানতে চায় সে কোনো উকিল নিতে চায় কিনা। রাজকুমার বলে, সবাই তোমাকে অপরাধী ধরিয়ে নিয়েছে, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, এজন্য আমি নিজেই আমার কেস লড়ব। সাথে কোর্টের কাছে অনুরোধ করে এই কেস চলাকালীন সময়ে সুমিত্রাকে যেন কোর্টে ডাকা না হয়, সুমিত্রা হয়তো সহ্য করতে পারবে না। আর এখান থেকে শুরু হয় রাজকুমার আর পুলিশের মধ্যে আইনি যুদ্ধ।
একদিকে জেলে বসে রাজকুমার আইনের বই পড়ছে, আর অন্যদিকে পুলিশ এভিডেন্স খুঁজে বেড়াচ্ছে। তারা রাজকুমারের পরিচিত একজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে 2003 সালে রাজকুমার এক নারীর গহনা চুরি করেছিল। তখন ওই নারী পুলিশে কমপ্লেন করলে পুলিশ রাজকুমারকে ধরে এমন পিটিয়েছিল যেটা রাজকুমার ভুলতে পারেনি। রাজকুমার তখনই ওয়াদা করেছিল সে কোনো কাজ অর্ধেক ছাড়বে না, মানে লুট করার পর তাদের মেরে ফেলবে, যাতে সে কখনোই আর ধরা না পড়ে। পুলিশ বিভিন্ন লজে ঘুরতে ঘুরতে একটি লজের ম্যানেজার জানায় সে পুনবার রাজকুমারকে তার লজে উঠতে দেখেছিল। তাই পরবর্তী শুনানির দিন প্রথমে ওই ম্যানেজারের স্টেটমেন্ট নেওয়া হয়। তবে রাজকুমার ক্রস এক্সামিন করতে এসে তার স্টেটমেন্ট মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল, কিন্তু কোর্টে তার প্রথম দিন হয় রাজকুমার ঠিকমতো জিজ্ঞাসাবাদও করতে পারছিল না। এই জন্য জাজ রাজকুমারকে বুঝিয়ে দেয়। বিশ্বাসও বিষয়টি বুঝতে পারছে যে রাজকুমার ইচ্ছা করেই কোর্টের সময় নষ্ট করছে আর কেসটিকে দিনের পর দিন চালিয়ে নেওয়ার প্ল্যান করছে। এরপর পুলিশ রাজকুমার ছোটবেলার এক বন্ধুর খোঁজ পায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ছোটবেলায় তারা একসাথে ক্রিকেট খেলতো। রাজকুমার সবার থেকে আলাদা ছিল, ও প্রত্যেকটি ছোট ছোট বিষয় মনে রাখত, কার কোথায় দুর্বলতা সবকিছু ভালো করে জানত। এই জন্য ওকে হারানো সম্ভব হতো না। পরবর্তী শুনানির দিন প্রথমে ওই লজের রিসিপশনিস্টকে ডাকা হয়। সেও তার স্টেটমেন্টে জানায় রাজকুমার নিজের নাম পরশ কুমার বলেছিল, আর পুনমকে তার ওয়াইফ পরিচয় দিয়ে তাদের ওখানে রুম নিয়েছিল। এমনকি ওই রেজিস্টারে থাকা রাজকুমার হাতের লেখা আর রাজকুমারের নিজের ডায়েরিতে থাকা হাতের লেখা 90% ম্যাচ করে যাচ্ছে। এতে করে স্পষ্ট প্রমাণ হচ্ছে রাজকুমার পুনমকে নিয়ে ওই লজে উঠেছিল। একদিকে কোর্টের অধিবেশন চলছে, তার মধ্যে মাহাতো কল করে বিশ্বাসকে জানায় শহরে যে সকল জায়গায় সায়ানাইড বিক্রি করা হয় সব জায়গাতে তারা খোঁজ নিয়েছে, রাজকুমারের সাথে তারা কোনো কানেকশনই পায়নি। মানে রাজকুমার কার থেকে সায়ানাইড কিন্তু এমন কোনো তথ্য তারা পাচ্ছে না। এই জন্য বিশ্বাস পুরো স্টেটে খোঁজ নিতে বলে। আবার এদিকে লজে একসাথে ওঠার ঘটনা রাজকুমার স্বীকার করে নেয়। রাজকুমার বলে, হ্যাঁ, আমরা দুজন প্রাপ্তবয়স্ক ছিলাম, আমরা একসাথে লজে উঠেছি, এটা তো কোনো অন্যায় কিছু নয়। আমি তো কোনো জোর করিনি। ও আমাকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছিলাম না। আমি ওকে বারবার এই কথাটা বোঝাতেই ওই লজে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও একসময় আমার কথা না শুনে লজ থেকে বের হয়ে চলে গিয়েছিল। এরপর কোথায় গিয়ে কি হচ্ছে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। রাজকুমার এমন একটা নাটক করে যে সে পুনমকে সত্যি ভালোবাসত, আর পুনমের মৃত্যুতে সে নিজেও কষ্ট পাচ্ছে। আর রাজকুমার কোর্টে এমন স্টেটমেন্ট দেয় পুনমের বাবা মিশ্রা ওকে মেনে নিতে পারছে না, তাদের মেয়ে ইচ্ছা করে রাজকুমারের সাথে ওই লজে গিয়েছিল। তার কথা সমাজে এখন আমরা কিভাবে মুখ দেখাবো? আমাদেরই তো এখন বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আবার পুলিশ একজন পণ্ডিতের খোঁজ পায়। রাজকুমার তার পাপ মোচন করতে তার কাছে গিয়েছিল এবং তাকে বলেছিল রাজকুমার এক কুমারী মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, এমনকি তারপর তাকে খুনও করেছে। পরবর্তী শুনানির দিন প্রথমে পণ্ডিতের স্টেটমেন্ট নেওয়া হয়। তবে রাজকুমার ওই পণ্ডিতের স্টেটমেন্ট মিথ্যা প্রমাণ করতে পুনমের বডি যে পোস্টমর্টম করেছিল ওই ডক্টরকে ডাকে এবং জানতে চায় পুনমের বডিতে জোর জবস্তি করার কোনো নিশান পেয়েছেন বা ওর বডিতে কোনো সিমেন্ট পাওয়া গিয়েছে। ডক্টর জানে এমন কিছু আমরা পাইনি। ডক্টরের কথা সায়ানাইড খাওয়ার কারণে বডিটি একদম নীল হয়ে গিয়েছিল, আর বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় আমরা ধরে নিয়েছিলাম এটা একটা আত্মহননের কেস। এই জন্য তারা সিমেন্ট ট্রেস করেনি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে রাজকুমার কোর্টে প্রমাণ করে দেয় তার বিরুদ্ধে যে অভিযোগ তোলার চেষ্টা করা হচ্ছে সেটা একদমই মিথ্যা। ওই দিনের অধিবেশন শেষ করে রাষ্ট্রপক্ষের উকিল বিশ্বাসের কাছেও জানতে চায় ওই মেয়েগুলোর কাছে সায়ানাইডের ট্যাবলেট কোত্থেকে এলো। সায়ানাইড এমন একটা জিনিস যার ছোট্ট একটি ট্যাবলেটও মানুষকে মেরে ফেলতে পারে, আর এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তাই রাজকুমারকে খুনি প্রমাণিত করতে হলে রাজকুমার সায়ানাইড কার থেকে কিনেছিল সেই সোর্সটাকে খুঁজে বের করতে হবে। বিশ্বাস তখন থানায় ফিরে রাজকুমারের বাড়ি থেকে উদ্ধার করা সবকিছু আবার তন্ন তন্ন করে খোঁজায়। আর এখানেই রাজকুমার ব্যবহৃত একটি আতরের শিশি পায়। বিশ্বাসের ধারণা এই আতরের সাথে সায়ানাইডের কোনো সম্পর্ক থাকতে পারে। এর জন্য তারা ওই আতরের দোকানে যায় যেখান থেকে রাজকুমারী আতরগুলো কিনে, আর সেখানে গিয়ে জানতে পারে এই আতরের দোকানদারের বাবার একটি জুয়েলারি শপ আছে। এরপর ওই জুয়েলারি শপের মালিক খালিদকে জিজ্ঞাসাবাদ করলে খালিদ জানায় রাজকুমারকে সে অনেক আগে থেকে চেনে। 2004 এবং 2005-এ সে জেলে ছিল, তখন রাজকুমারের সাথে জেলে তার পরিচয়। রাজকুমার জেলে বসে তার থেকে জুয়েলারির কাজ শেখার চেষ্টা করেছিল, আর সেখান থেকে বের হয়ে আসার পর নিজের জুয়েলারি বিজনেসের কথা বলে মাঝে মধ্যে তার থেকে সায়ানাইড কিনে নিয়ে যেত। এই জন্য পরবর্তী শুনানির দিন খালিদের স্টেটমেন্ট নেওয়া হয়। রাষ্ট্রপক্ষের উকিল তখন কোর্টকে বলে 2005 থেকে 2009-এর মধ্যে 19 জন মেয়ের সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করা আর ওই সময় রাজকুমারের খালিদের থেকে সায়ানাইড কেনা এটা কোইন্সিডেন্ট হতে পারে না। অবশ্য রাজকুমার যখন ক্রস এক্সামিন করতে আসে তখন রাজকুমার খালিদের উপরে দোষ চাপাতে চেষ্টা করে। তার কথা খালিদ যে তাকে সায়ানাইড বিক্রি করেছে তার প্রমাণটা কি? কারণ খালিদ তো তাকে কোনো ইনভয়েস দেয়নি। খালিদের বন্ধুত্বের খাতিরে কোনো ডকুমেন্টস ছাড়াই তার কাছে সায়ানাইড বিক্রি করেছিল।
আর এভাবে সাইনাইড বিক্রি করাটাও ইল্লিগাল কাজ, যে জন্য খালিদ নিজে ওখানে ফেসে যাচ্ছে। তাই রাজকুমার যখন খালিদের উপরই অভিযোগ তোলে, খালিদ তখন তার স্টেটমেন্টই পাল্টে নেয়। খালিদ কোর্টকে সোজাসুজি বলে দেয়, আমি ওর কাছে কোনো সাইনাইড বিক্রি করিনি। যদিও কোর্ট স্পষ্টই বুঝতে পারছে খালিদ তার স্টেটমেন্ট পরিবর্তন করে নিয়েছে, তারপরও কোর্টকে খালিদের পরবর্তী স্টেটমেন্ট নিয়ে নিতে হয়। এই জন্য খালিদের যে পূর্ববর্তী স্টেটমেন্ট সেটা রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। মানে খালিদের স্টেটমেন্টের ভিত্তিতে রাজকুমারের উপর কোনো অ্যাকশনই নেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্বাসও বুঝতে পারছে না কিভাবে তারা রাজকুমারকে অপরাধী প্রমাণ করবে। এই জন্য বিশ্বাস রাগের বশে রাজকুমারকে মারতে চেলেও যায়, কিন্তু বিশ্বাস মারতে পারছে না। বিশ্বাসের কথা, ওর মতো রাক্ষস এত সহজে মরতে পারে না। তবে ওই 19টি মেয়েকে ন্যায় পাইয়ে দিতে হবে। এই জন্য বিশ্বাস আরও গভীরভাবে তদন্ত শুরু করে। বিশ্বাসের মনে পড়ে রাজকুমার যে 19টি মেয়েকে খুন করেছিল, ওই দিন ধাবায় খাওয়ার সময় রাজকুমার প্রত্যেকটি মেয়ের ডিটেলস বলেছিল। তার মধ্যে চন্দ্রা নামে একটি মেয়েকে রাজকুমার দেবলোক লজে নিয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বাসদের কাছে যে এভিডেন্স রয়েছে সেখানে দেবলোক লজের কোনো কথাই উল্লেখ নেই। বিশ্বাসের এটাও মনে পড়ে রাজকুমার ছোটবেলার বন্ধু তাকে বলেছিল রাজকুমারের অনেক শার্প মেমোরি, সে ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে পারে। তা রাজকুমারের ভুল হওয়ার কথা নয়। কিন্তু রাজকুমার যে দেবলোক লজের বিষয়ে বলল, সেই দেবলোক লজ কিভাবে তাদের হাত থেকে মিস হয়ে গেল। মাহাতোকে জিজ্ঞেস করলেও মাহাতো জানায় যে দেবলোক লজ নামে তাদের শহরে কোনো লজই নেই। কিন্তু বিশ্বাসের কথা, ও যেহেতু দেবলোক লজের কথা বলেছে, দেবলোক লজ নিশ্চয়ই আছে। তাই দেবলোক লজের খোঁজে পূর্বাঞ্চলে যতগুলো লজ রয়েছে সব লজের লিস্ট চেক করতে যায়। আর সেখানে রেজিস্টারগুলো চেক করে দেখে টোটাল 3টি দেবলোক লজ আছে, একটা বানারসিতে, একটা বিদ্যাচলে আর একটা এলাহাবাদে। আর পরবর্তী দিন এলাহাবাদের লজে খোঁজ করতে গেলেই রাজকুমারের ফটো দেখে তারা জানায় রাজকুমার এখানে এসেছিল। এই জন্য বিশ্বাসটা নিকটস্থ থানায় যায় এবং জানতে চায় এক্স্যাক্টলি ওই তারিখে এখানে কোনো মেয়ের বডি পাওয়া গিয়েছিল কিনা। কিন্তু এইখানে গিয়ে যেটা জানা যায় তা পুরো কেসের মোড়টাই চেঞ্জ করে দেয়। লোকাল থানার একজন কনস্টেবল জানায় তারা বাস স্ট্যান্ডের বাথরুমের মধ্যে একটি মেয়েকে বেহুশ অবস্থায় পেয়েছিল। ওই মেয়েটি তখন বেঁচে ছিল। এই জন্য তারা মেয়েটিকে উদ্ধার করে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করিয়েছিল। বিশ্বাসরা হসপিটালে তথ্য নিতে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে নীলিমা আজাদ নামে এই হসপিটালের একজন নার্স নিজের রেফারেন্স ওই মেয়েটিকে ভর্তি করেছিল, কারণ ওই সময় তো ওই মেয়েটিকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। এরপর বিশ্বাসটা নীলিমার সাথে দেখা করে, আর নীলিমা জানায় ওই মেয়েটি 40 দিন পর্যন্ত কোমায় ছিল। ছোটবেলা থেকেই ট্যাবলেট খেতে অনেক ভয় পেত। এই জন্য হয়তো বা ভয়ের কারণে ট্যাবলেটটি না গিলে শুধু চেটেই ফেলে দিয়েছিল, যে জন্য বেঁচে গিয়েছে। কোমা থেকে ফেরার পর মেয়েটি ডিপ্রেশনে ছিল, সবসময় কান্না করত। ফাইনালি কয়েক বছর আগে ওর বিয়ে হয়েছে, এখন ওর একটি কিউট বাচ্চাও আছে। মেয়েটির নাম শালু। বিশ্বাস জানতে চায় শালুকে আমরা কোথায় পাবো, কিন্তু নীলিমা বলছিল দেখুন স্যার, ওই ঘটনা থেকে বের হতে ও অনেক স্ট্রাগল করেছে, এত কষ্টের পর এখন সুখে শান্তিতে জীবনযাপন করছে। দয়া করে ওকে আর এর মধ্যে টানবেন না। ওর স্বামী তো ওর আসল নামটা পর্যন্ত জানে না। আর এরপরই আমরা জানতে পারি আসলে ওই মেয়েটির নাম শালু নয়, ওই মেয়েটি মীরা। বিশ্বাসটা তাই মীরার সাথে দেখা করে। মীরা বিশ্বাসকে সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে আমার জীবন নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, এক মুহূর্ত সব ধ্বংস করে দিয়েছিল। এখনও সেই মীরার কথা ভাবলে আমি ভয়ে আঁতকে উঠি। আমার ভয় হয় কেউ আমার স্বামীকে, আমার পরিবারকে আমার পুরনো কথা বলে না দেয়। তবে সবকিছু শোনার পর বিশ্বাস মীরাকে বোঝায়, দেখো আমি বুঝতে পারছি তুমি কোর্টে আসতে চাচ্ছ না, কিন্তু এভাবে নিজেকে শাস্তি দিও না। রাজকুমারের হাতে যে সকল মেয়ের মৃত্যু হয়েছে বিশ্বাস ওই সকল মেয়েদের ফটো দিয়ে চলে যায়। মীরাও মেয়েদের ফটোগুলো দেখে সহ্য করতে পারছে না, কারণ সেও তো একজন ভিকটিমই ছিল। মীরাও বুঝতে পারছে না মীরা এখন কি করবে, কিন্তু নিজের মধ্যে ভয় নিয়ে কতদিন বাঁচবে। তাই মীরা একসময় তার স্বামীকে সবকিছু বলে দেয়। আর সবকিছু জানার পর মীরার স্বামী শুধু বলে, দেখো আমি সেই মীরাকে মেনে নিতে পারবো, কিন্তু সমাজে সেই মীরাকে আমি পরিচয় দিতে পারবো না। তার মানে মীরার স্বামী চাইছে না মীরা কোর্টে গিয়ে সবকিছু প্রকাশ করুক, তাই মীরারও কিছু করার নেই। এদিকে স্পষ্ট কোনো প্রমাণ না থাকায় কোর্টে কেসও দিনের পর দিন চলছে। বিশ্বাস সব প্রমাণ করতে পারছে না রাজকুমারী আসল অপরাধী। একসময় তো বিশ্বাসের মনে হচ্ছিল তার গায়ের ইউনিফর্ম খুলে ফেলে দিবে, কারণ এত বড় একজন অপরাধীকে যদি সে শাস্তি দিতে না পারে তাহলে এই ইউনিফর্ম পরে লাভটা কি। তবে এরপরই একদিন বিশ্বাসের ফোনে মীরার একটি মেসেজ আসে, আর ওই দিনই কোর্টের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপক্ষের উকিল তার শেষ সাক্ষী হিসেবে মীরাকে ডাকে। মীরাকে দেখা মাত্রই রাজকুমারের মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল, কারণ সে তো কল্পনাও করেনি যাকে সে মৃত ভেবেছিল সে এখনো পর্যন্ত জীবিত, আর কোর্টে এসে তার বিরুদ্ধে সাক্ষী পর্যন্ত দিবে। রাজকুমার এখন স্পষ্টই বুঝতে পারছে তার আর বাঁচার কোনো রাস্তা নেই। এরপর মীরা তার সাক্ষী দেয়, আর মীরার সাক্ষীর উপর ভিত্তি করে কোর্ট রাজকুমারকে দোষী সাব্যস্ত করে রাজকুমারের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। আর এই কেসের রায় ঘোষণা করতে মোট 14 বছর সময় লেগেছিল। তবে রাজকুমার এখনও তাকে নির্দোষ প্রমাণ করতে হাইকোর্টে
সুপ্রিম কোর্টে এমনকি জীবন ভিক্ষা করতে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারে। কিন্তু তার মানে এই নয় সে নিজেকে বাঁচাতে পারবে, কারণ প্রতিটি পদক্ষেপে মীরা এবং বিশ্বাসের মতো কেউ একজন তাকে আটকাবে। কারণ শুধুমাত্র সাহস এবং চেষ্টাই রাজকুমারের মতো একজন রাক্ষসের বিরুদ্ধে জয়লাভ করতে সাহায্য করে। এটাই ছিল উত্তরপ্রদেশের সত্য ঘটনা। 18টি মেয়েকে নির্মমভাবে হত্যা করার পরও রাজকুমারের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই। কিন্তু রাজকুমারের হাত থেকে বেঁচে ফেরা মীরা আজ পর্যন্ত সে আতঙ্ক নিয়ে জীবন পার করছে। কারণ মৃত্যুর হাত থেকে যে একবার ফিরে এসেছে সেই শুধু এটা অনুভব করতে পারবে। রাজকুমারের মধ্যে রাক্ষসদের জন্য মৃত্যুদণ্ডের সাজাটাও অনেক সহজ শাস্তি, কারণ তাদেরকে না মেরে তিলে তিলে কষ্ট দেওয়া উচিত। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।